আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবতার মাধ্যমে বীজগণিতের বেসিক শেখার ৩য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অক্ষরের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। আমি এই বিষয়টা আগেই ক্লিয়ার করে দেই যে অক্ষরের যোগ বিয়োগ ২ টা ক্ষেত্রে হয়ে থাকে। একটা হচ্ছে বীজগাণিতিক রাশি এবং অন্যটি হচ্ছে বীজগাণিতিক পদ। তাই আমাদের সবার আগে যে বিষয় দুটি নিয়ে জানতে হবে সেই দুটো হচ্ছে বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক পদ। তাহলে আমরা ১ম এ বীজগাণিতিক রাশি নিয়ে জানার চেষ্টা করব। চলুন আমাদের টপিকটির নাম আমরা লিখে ফেলি বীজগাণিতিক রাশি। তো আমরা প্রথমে বইয়ের ভাষাটা উল্লেখ করব যে বীজগাণিতিক রাশি বইয়ের ভাষায় কিভাবে লেখা রয়েছে। বইয়ের ভাষায় এইভাবে বলা রয়েছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কি কি প্রক্রিয়া চিহ্ন? প্লাস, মাইনাস, গুণ এবং ভাগ। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক। সংখ্যা সূচক প্রতীক, প্রতীক, অক্ষর বা চলকের অক্ষর বা চলকের অর্থবোধক অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি বলে। রাশি বলে। এখন এই প্রত্যেকটা লাইন আমরা ক্লিয়ার করব আস্তে আস্তে করে। প্রথমে আমি একটা বীজগাণিতিক রাশি ধরে নিচ্ছি। এইরকম একটা বীজগাণিতিক রাশি 5x + 3। এখন লক্ষ্য করবেন এটাকে কেন আমি বীজগাণিতিক রাশি বললাম। কেননা এখানে আমরা প্রক্রিয়া চিহ্ন প্লাস, মাইনাস, গুণ বা ভাগ লক্ষ্য করতেছি। কিভাবে? এই যে দেখুন এখানে একটা প্লাস, কিছু নয় মানে এখানেও একটা প্লাস। তারপর 5 এবং x এর মধ্যে কিছু লক্ষ্য করা যাচ্ছে না, মানে গুণ চিহ্ন রয়েছে। কেননা আমরা জানি গণিতের সৌন্দর্য এটাই যে আপনি দুইটা আলাদা আলাদা উপাদানকে তখনই পাশাপাশি লিখতে পারবেন যখন তাদের মধ্যে গুণ চিহ্ন বিদ্যমান থাকে। তাহলে প্রক্রিয়া চিহ্নটা ক্লিয়ার হলো। তারপরে সংখ্যা সূচক প্রতীক। দেখুন তো এই যে এই প্রতীকগুলোর একটা নির্দিষ্ট মান তো নেই, এরা তো এক এক সময় এক এক মান ধারণ করে। এক্স এর মান কোন সমীকরণে 2 হইতে পারে, কোন সমীকরণে 3 হইতে পারে, অর্থাৎ চলকের মান সর্বদাই পরিবর্তনশীল, কিন্তু সেটা সংখ্যাসূচক পরিবর্তনশীল। এবং অর্থবোধক বিন্যাস, কেন এখানে অর্থবোধক বিন্যাসের কথা বলা হলো? যদি আপনারা লক্ষ্য করুন ভালোভাবে, আমি যদি এই সংখ্যাটাকে এমন করে লিখতাম x5 + 3, তবে কিন্তু এটা রং হতো। কেন রং হতো? কেননা এটার একটা সুন্দর কাঠামো বা অর্থবোধক কাঠামো আমরা বলতে পারি ক্রমাগত সাজানো অবস্থাটা নেই এখানে। আপনি চাইলে এক্স আগে 5 পরে দিতে পারেন না। কেননা আমি এটাও বলেছিলাম বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে। এটা গণিতের একটা নিয়ম। আপনাকে সবসময় আগে সংখ্যা তারপরে দিয়ে লিখতে হবে। আর আপনি চাইলে এই জিনিসটা আরেকবার আমি মনে করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে প্লাস মাইনাস দ্বারা আইডেন্টিফাই করা হয়। তারপরে আইডেন্টিফাই করা হয় আমাদের সংখ্যা দিয়ে এবং লাস্টের আইডেন্টিফাই করা হয় আমাদের অক্ষর দিয়ে। প্লাস মাইনাস দিয়ে আইডেন্টিফাই করা হয় আমরা ধনী না গরিব। সংখ্যা দিয়ে আমাদের আইডেন্টিফাই করা হয় আমাদের যদি ধনী হই তাহলে কত আছে এবং গরিব হলেও আমাদের কত ঋণ আছে। এবং লাস্টে এই অক্ষর দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করা হয় আমাদের কাছে টাকা আছে, ইউএস ডলার আছে, রুপি আছে, না কোন ঋণটা আমাদের উপরে চেপে আছে। ঠিক এমন ভাবে এখানে লেখা হয়। তাহলে আমরা এই কয়টা লাইনের অর্থবোধক কথা বুঝে গিয়েছি। এখন আমি কিন্তু গত পর্বে বলেছিলাম যে বীজগণিতের ক্ষেত্রে একটা গাড়ি চালায় যেমন করে চালক, তেমনি করে বীজগাণিতিক রাশি চালায় চলক। চলক ছাড়া বীজগণিতিক রাশি বা বীজগাণিতিক রাশির কথা চিন্তাও করা যায় না। চলক থাকলেই সেটা বীজগাণিতিক রাশি হবে, না থাকলে সেটা বীজগাণিতিক রাশি হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি শুধুমাত্র এইরকম 5 লিখি তাহলে এটা কি বীজগাণিতিক রাশি না? অবভিয়াসলি এটা বীজগাণিতিক রাশি। কেন? কেননা আপনি চাইলে এখানে যে কোনো একটা চলক নিয়ে তার উপরে শূন্য বসাই দিতে পারেন। কেননা আমরা জানি যার নাই মাত্রা সে একাকী করে যাত্রা। অর্থাৎ এর মান 0 মানে 1, আর 5 এর সাথে 1 গুণ করলে অ্যান্সার 5 ই আসবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে হবে। আরেকটু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। তাহলে এটাও একটা বীজগাণিতিক রাশি। তাহলে আপনারা বলেন বীজগাণিতিক রাশি নয় কোনগুলো? এই যে দেখুন ভালো করে দেখুন। আমি যদি এইরকম ভাবে লিখি 5 পাই,
এটা একটা বীজগাণিতিক রাশির মধ্যে অনেক সময় পড়ে না। কেন পড়ে না? দেখুন, পাই এর মান নির্দিষ্ট আর এখানে অন্য কোনো চলক নাই। এবার আপনি বলবেন ভাই আমি যদি এরকম দেই, হ্যাঁ তাহলে হবে বীজগাণিতিক রাশি, কিন্তু এইরকম না দেওয়া পর্যন্ত এটা বীজগাণিতিক রাশি না। ঠিক এইরকম ভাবে ৫ টাও হচ্ছে বীজগাণিতিক রাশি। কতক্ষণ? যতক্ষণ আপনি এইরকম ফরমেশনে লিখছেন। আর শুধু যদি ৫ লেখেন তবে ওটা বীজগাণিতিক রাশি হিসেবে গণ্য হবে না। আর অর্থবোধক বিন্যাসটা সবসময় থাকতে হবে। আপনি চাইলেই কিন্তু ওই যে আমি আগেই বলছি, পাই আগে 5 পরে লিখতে পারবেন না। কেননা সবসময় অক্ষরের স্থান সংখ্যা পরে হয়। আশা করি বীজগাণিতিক রাশি টপিকটা আমাদের শেষ। এবার আমরা ওই কথাটা কিন্তু মনে রাখবেন। কোন কথাটা ভাইয়া? চলকের মান কিন্তু সবসময় পরিবর্তনশীল। আমরা দুটো সমীকরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখুন, এটা মিশাই দিয়ে আমি দুটো সমীকরণ দিয়ে বুঝাই দিচ্ছি। এইরকম প্রথম সমীকরণে এরকম দিয়েছে x + 10 = 5। এখান থেকে আপনি যদি x এর মানটা বের করেন তাহলে এখানে x এর মানটা দাঁড়ায় -5। আবার আরেকটা সমীকরণ দেওয়া হয়েছে x + 5 = 10। তাহলে এখান থেকে যদি আপনি x এর মানটা বের করেন তাহলে অ্যান্সার হয় 5। তাহলে আমরা দেখতে পারলাম দুইটা আলাদা আলাদা সমীকরণে x এর ভ্যালুয়েশন সবসময় আলাদা আলাদা থাকে। আপনি এখন বলতে পারেন যে ভাই এমন কিছু দেখান যেখানে সবসময় একই থাকবে। দেখুন, আমি যদি কোথাও এইভাবে লিখি 5 কেজি, এটা আল্লাহর হস্তে কোনো দিনই একটা বীজগাণিতিক রাশি না। কেননা এখানে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে একক। আপনি যেখানেই নিয়ে যান না কেন, যেইখানেই, দুনিয়ার যেখানেই, দুনিয়া থেকে আপনি যদি মাটির গভীরে পাতালেও নিয়ে যান, ওইটা কোনোদিন পরিবর্তন হবে না ভাই। তাহলে চলক হইতে গেলে অবশ্যই তার মান পরিবর্তন হইতে হবে, না হলে সেটা চলক হবে না। আর চলক যদি না থাকে তাহলে সেটা বীজগাণিতিক রাশি হবে না। এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতিক পদ। বীজগাণিতিক পদ, তাহলে আমি অল্প একটু মিশাই শুধুমাত্র এখানে বীজগাণিতিক পদটা লিখে ফেললাম। এখন বীজগাণিতিক পদ সম্পর্কে আমাদের বইয়ে যতটা ডিটেলসে লেখা আছে সেটা হচ্ছে এইরকম ভাবে, কোনো একটি বীজগাণিতিক রাশিতে, বীজগাণিতিক রাশিতে, একটা বীজগাণিতিক রাশিতে একক, চলক বা ধ্রুবক, চলক/ধ্রুবক অথবা একাধিক চলক বা ধ্রুবক, একাধিক চলক বা ধ্রুবকের গুণফল ও ভাগফলের সমন্বিত যে সকল বিচ্ছিন্ন গাণিতিক অবয়ব যোগ বা বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত থাকে, যোগ/বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত থাকে, তাদের প্রত্যেকটিকেই পদ বলে। তাদের প্রত্যেকটিকে পদ বলে। আচ্ছা, এত বড় একটা কথা লেখা আছে আমাদের বীজগাণিতিক পদের ক্ষেত্রে। তো আমরা আগে লিখলাম, ওই যে আমরা ওই উদাহরণটাতেই চলে যাই। দেখুন, কোনটা এরকম আমি যদি লিখি 5x² + 5x + 3। এবার একটু লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, একেবারে মনোযোগ দিয়ে। আমাদের কি বলা হয়েছে? বীজগাণিতিক রাশিতে একক চলক বা ধ্রুবক অথবা একাধিক চলক বা ধ্রুবক। কারণ আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবকটা কি? যেটা চাঁদের দেশে নিয়ে গেলেও একই ভ্যালুয়েশন রাখবে। আপনি পাতালে নিয়ে যান, আপনি চাইলে সেটাকে এই পৃথিবী থেকে আলাদা করে দেন না কেন, তার মান কখনো আলাদা হবে না। যেমন ধরুন 3 একটা ধ্রুবক, আপনি যেখানে নিয়ে যান না কেন সংখ্যাটা কি পরিবর্তন হবে? 3 কি কোথাও গিয়ে 4 হয়ে যাবে? না তো ভাই। 3 কি কোথাও গিয়ে 5 হয়ে যাবে? না তো ভাই। তাহলে এটা একটা ধ্রুবক। তাহলে আমাদের বলতেছে যে বীজগাণিতিক রাশিতে একক চলক বা ধ্রুবক অথবা একাধিক চলক বা ধ্রুবকের গুণফল। এই যে এটা লক্ষ্য করে দেখুন, এখানে একটা ধ্রুবক 5 রয়েছে, একটা চলক x রয়েছে এবং তারা পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে। যদি একটা ভাগফলও দেওয়া থাকতো, যদি আমি এটাকে একটু কাটাই দিয়ে যদি এরকম ভাবে লিখতাম যে 5/x + 3, তাহলে আমরা পরের লাইনটা এর সাথে মিলাইতে পারতাম যে একটা চলক রয়েছে, একটা ধ্রুবক রয়েছে এবং তারা ভাগফল আকারে রয়েছে।
যে সকল বিচ্ছিন্ন গাণিতিক অবয়ব, এগুলো দেখতে, এগুলো গণিতের অংশ না, এই জন্য গণিতের অবয়ব। অবয়ব মানে বলা হয়েছে ছায়া। হুম। যোগ বা বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত থাকে। এই যে যোগের মাধ্যমে সংযুক্ত আছে, এখানে যদি আমি বিয়োগ দিই, বিয়োগের মাধ্যমে সংযুক্ত আছে, তাহলে প্রত্যেকটিকে এক একটা করে পদ বলে। অর্থাৎ এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। আচ্ছা, এইটা ছিল একেবারে আমাদের এই মূল থিম। অনেক কঠিন ভাষা, আমরা সহজ ভাষাতেও এটারে প্রকাশ করতে পারি। কেমনে জানেন? চলুন আমি বুঝাচ্ছি। আমি এটা লিখে দেই এবং এটা আমি ক্লিয়ার করে দিই। সহজ ভাষাতে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন? আপনি তখন বলতে পারেন যে যোগ বা বিয়োগ চিহ্নের, যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত প্রত্যেকটি অংশই পদ। এটা একেবারে সহজ একটা ডেফিনেশন, একেবারে সহজ, যার থেকে সহজ আর হয়ই না। আপনাকে যেটাই লিখতে দেওয়া হোক না কেন, আপনাকে এত বড়টা রাশি লিখতে দিছে, দেখেন 5x স্কোয়ার ওয়াই মাইনাস 3xy প্লাস 7zx প্লাস 8। এখন ভালো করে দেখুন, আমরা কি শিখেছি? যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত প্রত্যেকটা অংশ একটা পদ। আচ্ছা, এটা কি দ্বারা যুক্ত? কিছু নয়, মানে একটা প্লাস আছে, তাহলে এটা একটা পদ। এখানে মাইনাস আছে, তাহলে এটা একটা পদ। এখানে প্লাস আছে, এটা একটা পদ। এখানে প্লাস আছে, এটা একটা পদ। এবং এখান থেকে আরেকটা জিনিস শেখা যায়, একটা রাশিতে যে কয়টা প্লাস মাইনাস হয় সেই কয়টাই পদ পাওয়া যায়। এটা আপনি শিখতে পারবেন। দেখুন এখানে প্লাস মাইনাস কয়টা? একটা প্লাস, মাইনাস, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে পদ রয়েছে কয়টা? চারটা। তো আশা করি পদ জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখুন, আমি পদ শিখাচ্ছি, এটা তো শিখলাম হচ্ছে আমরা গণিতের ভাষা। এবার আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া যাক যে আসলে পদটা বাস্তব জীবনে কেমন। তো এইটার বলার জন্য আমি আপনাদেরকে আমার এক ঢাকাইয়া ভাঙিনার গল্প শোনাবো। তো একদিন সে ঈদের মধ্যে আছে আমাদের বাড়িতে, সে প্রতিবারই আসে, এবারও এসেছে। এসে আমাকে বলতেছে, মামা আল্লাহ বাঁচাইলে আর কোনোদিন তোমাদের বাড়িতে ট্রেন দিয়ে আমি আসবো না। আমি বললাম, তাও তুই আসবি? বলতেছে, মামা কি জানি বললা? আমি বললাম, না রে, দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, তো চিন্তা মুক্ত হয়েছিলাম কিছুক্ষণের জন্য। যাই হোক, তুই বল, তুই চালা। তো ও বলল যে, মামা প্রতিবারই আমি বাস দিয়ে আসি তোমাদের বাড়িতে, তো এবার আমি চিন্তা করলাম এবার না হলে ট্রেন দিয়ে আসা যাক, একবার ট্রেনের এক্সপিরিয়েন্সটাও করে নেওয়া যাক। সেই চিন্তা করে সে ট্রেনের টিকিট কাটলো কমলাপুর থেকে। কাটার পর বলতেছে, আমি যেই না ট্রেনের 3 নাম্বার বগিতে উঠবো মামা, আমি তো পুরোই টাসকি। আমি বললাম, তুই এগুলো কোস কি রে? যা বলবি ভালো ভাষায় বল। তো বলতেছে, মামা দুঃখে আমার মন চায় নাচতে, ট্রেনের প্ল্যান বুঝি গেল এবার আমার ভাসতে। আমি বললাম, কি বলতেছে সেগুলো, কি বলবি ক্লিয়ার করে বল। বলতেছে, মামা আমি ভিতরে ঢুকে দেখি এত মানুষজন, এত মানুষের কলরব, আমার মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি, এটা তো ট্রেন না, এটা তো মাছের বাজার। আমি বললাম, কি বলিস সেগুলো? ও বলতেছে, মামা আমি যদি এগুলো আগে জানতাম তাহলে কি আমি আর ট্রেনে আসতাম? তাহলে তো আমি তো বাসেই আসতাম ভাসতে ভাসতে। আমি বললাম, বাসে আবার ভাসে ভেসে আসা যায় কিভাবে? ও বলতেছে, দূর মামা কিছু না। তাই আমি বললাম, বল তারপর কি হলো, তুই কেন বললি যে আর ট্রেনে আসবি না? তখন ও বলতেছে, মামা সবই ঠিক ছিল, মনে করলাম যখন এখানে চলে এসেছি আর তো এখান থেকে যাওয়া যাবে না, তাহলে আমি আগাই। তো আগাতে যখনই গিয়েছি তখনই দেখি পাশে 2-4 জন পোলাপান এমন ভাবে বসে আছে, মনে হয় যে ওদের মাঝে ফেভিকল আঠা দেওয়া আছে। তাই আমি বললাম, সমস্যা কি, বন্ধু বান্ধব হইতেই পারে। তাই আমি বললাম, ও বলতেছে, মামা বন্ধু বান্ধব হোক সেটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে ওদের পিঠ দিতে দেখে আমার চোখের চশমা খুলে দেওয়ার দশা। আর ওদের কি জানি কি পেশা, আমার চোখে ধরে গেছে ওদের দেখে নেশা। আমি বললাম, তুই কি ছন্দকার হলি নাকি, কি বলতেছিস রে এগুলা? বলতেছে, মামা ওরা একজন আরেকজনের গুণগান করতে ব্যস্ত। একজন বলতেছে, উস্তাদ তুমি সেরা। আরেকজন বলতেছে, না 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 ভাই তুই সেরা, তোর মতো এখানে আর কেউ নাই। তাই আমি বললাম, ভালো। আমি বললাম, এখন আমার ভাঙিনা বলতেছে, মামা আমার তো তখন মনে হলো যে আল্লাহ তাআলা হয়তোবা এদেরকে আলাদা আলাদা দেহ এক প্রাণ তৈরি করছে। আমি ওর কথা শুনে হেসেই ফেলে দিলাম। তারপরে আমি বললাম, ঠিক আছে, আচ্ছা তারপরে কি হয়েছে বল। বলতেছে, মামা কি আর করি, মনে করলাম যাক ওরা ওদের মতো থাক, আমি আমার মতো আমার সিটটা খুঁজতে চাই। মামা যেই না সিটের কাছাকাছি গিয়েছি, দেখি ওখানে যুদ্ধ লেগে গিয়েছে। আমি বললাম, যুদ্ধ? ট্রেনের ভিতরে যুদ্ধ হয়েছিল, তো তুই বেঁচে আসলি কিভাবে? বলতেছে, দূর মামা তুমি মজা নিচ্ছ আমার সাথে। আমি বললাম, না রে বাবা, তুই তো বললি যুদ্ধ লেগে গেছে। তো ও বলতেছে, মামার টিকিট নিয়ে যুদ্ধ। আমি বললাম, টিকিট নিয়ে যুদ্ধ? হ্যাঁ। বলতেছে, হ্যাঁ মামা, যুদ্ধ তো করতেছে, এমন না এমন যুদ্ধ, মুখের যে ভাষা, আইরে বাপ রে বাপ, আমার তো পুরো জীবনটাই হয়ে গেছে একেবারে দশা ভসা। তা আমি বললাম, কি বলতেছিস এগুলো রে, তুই কোন ছন্দের পর ছন্দ লাগাই দিছি? বলতেছে, মামা ওরা যেমন করে যুদ্ধ করতেছিল, যদি আগেকার যোদ্ধারা এখন বেঁচে থাকতো তাহলে ওদের যুদ্ধ দেখে আল্লাহর হস্তে আরেকবার ইন্নানিল্লাহ হয়ে যেত। আমি বললাম, তাই নাকি? বলতেছে, হ্যাঁ মামা, এবং যোদ্ধারা এই কথাটা অবশ্যই বলতো যে অস্ত্র দিয়ে
আমরা যে যুদ্ধটা করেছি, অস্ত্রের পিছনে আমরা মিছেই টাকা করেছি ব্যয়, মুখের ভাষাও যে এত সুন্দর নেয়। আহারে ভাই, আমরা করেছি অন্যায়, এই জন্যই আজকে আমরা পৃথিবীতে নাই। আমি বললাম, ভাই, মামা আমার, তুমি তো আসলে গল্প বলতেছো না তোমার দুঃখের, তুমি আসলে ছন্দের খাতা খুলছো। ও বলতেছে, না মামা, সবই ঠিক আছে, কিন্তু আমি ওখানে বসে গেলাম, বসে গিয়ে আমি এখন ভাবতেছি মামার বাড়িতে কখন যাব। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, ওরা যে একজন আরেকজনের গুনগান গাচ্ছিল, একজন আরেকজনের সাথে ঝগড়া করছিল, ঝগড়া করার পর কেউ বা উপরের বগিতে বসছে, বগির উপরের সিটে, কেউ বা নিচের বগিতে বসছে, কিন্তু ওরা চাইলেই তো পারতো ট্রেন থেকে নেমে চলে যেতে। ও আমাকে বলতেছে, মামা, তোমার কি মরার খুব শখ হচ্ছে? আমি বললাম, না বাবা। তা বলতেছে, তোমার কি অন্যকে মারার কোনো শখ হচ্ছে? আমি বললাম, না রে বাবা। তো বলতেছে, তাহলে ওদের কার কি শখ হয়েছে মরার, বলো তো মামা, চলন্ত ট্রেন থেকে লাফ দিবে। আমি বললাম যে, কি রে বাবা, আমি তো তোটা চিন্তা করে বলিনি। ও বলতেছে, মামা শুনো, ওদের ঝগড়া হোক, ওদের মধ্যে গুনগান চলুক, যেটাই চলুক না কেন, ওদের এই ঝগড়া, এই গুনগানে বগি তো আর দুই ভাগ হয়ে যাবে না, তাই না মামা? বগি তো একটাই থাকবে। এবং ওদের যাই ঘটুক না কেন, ট্রেনের যিনি টিটি আছে, যিনি টিকিট চেক করে, তিনি কিন্তু বাইরে গিয়ে বলবে না ভাই একটা বগি আছে, এখন হাজার হাজার মানুষ আছে, তাহলে আমি হাজার হাজার একটা বগি গণনা করবো, তা তো করবে না। আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, বাবা, তুই অজান্তেই এমন একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিলি, সেই জিনিসটা বীজগাণিতিক পদ এবং রাশির ক্ষেত্রে একেবারেই মিলে যায়। বলল, কিভাবে? আমি বললাম, চলেন আমরা সবাই মিলে দেখে আসি। কি দেখে আসবো? এইভাবে আমরা এটা মিশাই দিই, হ্যাঁ। দেখুন তো, ওই যে বললো না, ঝগড়া করলে বা গুনগান গালে, এই যে দেখুন, এই যে 5x² প্লাস ওয়াই, আরেকটা কি, -5x ডিভাইডেড বাই ওয়াই প্লাস 3। এখানে ঝগড়া মানে কি? দেখুন, এরা ঝগড়া করে এই ট্রেনের উপরের বগির সিটে গিয়ে বসছে, এ নিচে আসে বসছে, তাই না? একসাথে তো, তাই না? একসাথে তো। এবার দেখুন, তারপরে এরা কি ছিল, গুনগান করতেছে, এই জন্য এরা একসাথে আছে। আর এরা গুনগান করে নাই দেখে একজন উপরে একজন নিচে চলে যাচ্ছে। লজিকটা বোঝার চেষ্টা করুন। কিন্তু এরা কি বগি আলাদা হয়ে গেছে? দেখুন তো, এখান থেকে এটা কি আলাদা হয়ে গেছে, এটা কি আলাদা হয়ে গেছে? ভালো করে বুঝুন। 5x² প্লাস ওয়াই কিন্তু একটা আলাদা পদই। এরা কি কেউ আলাদা হয়েছে? আলাদা হবে না, কারণ গুণগান করলে লজিক্যালি আলাদা হয় না। কিন্তু ভাগের বেলাটাতে গিয়ে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। এক্স ডিভাইডেড বাই ওয়াই, এখানে যে আলাদা আলাদা গুলো রয়েছে, এক্স উপরে ওয়াই নিচে, তাহলে কি এটা একটা পথ না? এটা কি আলাদা কোনো কিছু না? একটা ট্রেনের ভিতরে এরা আছে তো, তাই না? একটা বগির ভিতরে আছে তো, তাহলে এটা আলাদা হবে কিভাবে? এই জন্যই আমরা বলি এইরকম। দেখুন, গুণ ভাগের যাত্রীরা, গুণ ভাগের যাত্রীরা একই বগির লোক, একই বগির লোক বগিগুলোকে আলাদা করে, আলাদা করে শুধু যোগ বিয়োগ, শুধু যোগ বিয়োগ। কি বললাম? গুণ ভাগের যাত্রীরা একই বগির লোক, বগিগুলোকে আলাদা করে শুধু যোগ বিয়োগ। এক একটি বগি যেমন এক একটি পথ, এক একটি বগি যেমন এক একটি পথ, পথ, সবগুলো পথ মিলেই তো, সবগুলো পথ মিলেই তো রাশির রাজপথ, রাশির রাজপথ। দেখুন, আমরা ট্রেনের গল্পটা মনে রাখলেই হবে, আর এটা আমি ছন্দ আকারে বললাম। গুণভাগের যাত্রীরা একই বগির লোক, বগিগুলোকে আলাদা করে শুধু যোগ বিয়োগ। এক একটি বগি যেমন এক একটি পথ, সবগুলো পথ মিলেই তো রাশির রাজপথ। দেখুন, এই যে বগিগুলো ছিল, এখানে একটা বগি, এখানে একটা বগি, এই বগিগুলো কি লোহার শিকল দ্বারা আটকানো ছিল, তাই না? এবং এই সবগুলো বগি মিলে তো একটা ট্রেন হয়েছে, ঠিক কিনা? বোঝার চেষ্টা করুন। তেমনি ভাবে এটা একটা আলাদা পথ, এটা একটা আলাদা পথ, এটা একটা আলাদা পথ, বাট সবগুলো মিলে তো বীজগাণিতিক রাশি ভাই, তাই না? সবগুলো মিলে বীজগাণিতিক রাশি না? আলাদা আলাদা পথ হইতে পারে, তাহলে পথ হওয়ার জন্য ওদের মধ্যে গুণও থাকতে পারে, ওদের মধ্যে ভাগাভাগিও থাকতে পারে, কিন্তু ওরা একই পদের অংশই হবে। এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে ট্রেনের গল্পটা দিয়ে। ট্রেনের মধ্যে ওদের মধ্যে যে ঝগড়া ছিল তাও ওরা এক পথ, ওদের মধ্যে যে আপনার গুণগান ছিল তাও ওরা এক পথ, কেননা ওরা তো বগি আর আলাদা করতে পারবে না। তো আমরা বুঝবো, বগিগুলো এক একটা করে আমাদের পথ, এবং এই সবগুলো বগি মিলে আমাদের ট্রেন বা বীজগাণিতিক রাশি। আশা করি এই টপিকটা আপনারা বুঝেছেন। চলুন, এই দুটো টপিক যদি আমরা ভালোভাবে বুঝি, এখন আমরা মূল টপিকে যাব। মূল টপিক কোনটা ভাইয়া? অক্ষরের যোগ এবং বিয়োগ। প্রথমে আমরা অক্ষরের যোগ বিয়োগটা শিখবো পদে পদে, ঠিক আছে? অক্ষরের যোগ ও
বিয়োগ। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পদের সাথে পদের যোগ বিয়োগ। তো গণিতের ভাষায় এখানে বলা রয়েছে সদৃশ যদি পদ হয়, সদৃশ পদ হলে যোগ বা বিয়োগ করা যায়, যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু বিসদৃশ পদ হলে তা করা যায় না, কিন্তু বিসদৃশ পদ হলে তা আর করা যায় না। পদ হলে যোগ বিয়োগ আর করা যায় না, যোগ বিয়োগ হয় না। এখন ওনারা তো সুন্দর মতো বলে দিছে যে সদৃশ পদ আর বিসদৃশ পদ, আমরা তো আর বুঝলাম না যে সদৃশ পদ কি বিসদৃশ পদ কি। চলো আমরা আগে দেখি যে কি রকম। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, আগে বলুন তো এই দুটোকে আমি যোগ করতে পারি? এখন অনেকে বলবে ভাই মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ আমরা করতে পারি, এখানে আবার নতুন কি আছে? আমি বলবো না ভাই, এটা আপনি যোগ বিয়োগ করতে পারেন না। তাদের শর্ত ছিল সদৃশ পদ হলে যোগ করতে পারেন বা বিয়োগ করতে পারেন, না হলে করতে পারেন না। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সদৃশ পদটা কি? সদৃশ পদটা কি? যদি দুই বা ততোধিক পদের মাত্রা এবং অক্ষরগুলো হুবহু একই হয়, অক্ষরগুলো হুবহু একই হয়, তবে তাদের সদৃশ পদ বলে, তাদের সদৃশ পদ বলে। আর যদি আলাদা হয় তাহলে তাদের বিসদৃশ পদ বলে। এখন এটা বাস্তব জীবনের উদাহরণ কি? দেখুন, আমরা অনেক সময় কেবল কিনতে যাই, তাই না? তো টু কেবল হয়, টু প্লাকের, থ্রি প্লাকের কেবল হয়, এরকম হয়তো। এখন একটা টেবিলের উপর থ্রি প্লাকের ৩টা আছে এবং টু প্লাকের 2টা রয়েছে, তাহলে আপনি কি বলবেন? আপনার কাছে থ্রি প্লাকের 5টা কেবল রয়েছে, বলবেন কি? বলতে পারবেন কি? পারবেন না তো। তেমনি তো আমাদের উদাহরণটা কি ছিল? 5x² y এর সাথে আমি 5xy আপনাকে যোগ করতে দিয়েছি। এখন 5 না হলে আমি ওই উদাহরণটা নিলাম। ধরেন এটা হচ্ছে 2 কেবল, তার আগে 5, এটা 3 কেবল। ঠিক আছে? এখন আপনি চাইলে কি এটারে যোগ করে এইভাবে লিখতে পারবেন? 8x² y? না ভাই। পারবেন না আপনি। আপনি তো 2 প্লাকের কেবলের সাথে 3 প্লাকের কেবল যোগ করতে পারেন না। তাহলে আপনি এটার সাথে এটা যোগ করতে পারেন না। কেন? কেন এখানে সদৃশ পদ তো নয় এরা। কেন সদৃশ পদ নয়? দেখুন, ২ বা ততোধিক পদের মাত্রা এবং অক্ষর আপনাকে হুবহু এক করতে হবে। এখানে মাত্রা x এর উপর ২ আর y এর উপর কিচ্ছু নাই, মানে ১। এখানে মাত্রা x এর উপর ১, y এর উপরও ১। তাহলে কি দেখেন তো, অক্ষর তো ১, মাত্রা কি ১? নয় তো। তাহলে আপনি কেমনে বললেন বলেন? ওইটাও তো কেবল ছিল, ওইটাও তো কেবল ছিল। ওইটা 2 প্লাকের কেবল ছিল, এটা 3 প্লাকের কেবল ছিল। শুধুমাত্র একটা কেবলের মধ্যে তফাৎ। তো ওই একটা কেবলের তফাতের জন্য আপনি যদি দোকান দিয়ে বসেন, তাহলে আপনার কাছে বলা হবে যে ভাই, তখন আপনি বলবেন আমার কাছে 2 প্লাকের 3টা কেবল এবং 3 প্লাকের 4টা কেবল রয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যেমন আলাদা আলাদা জিনিসকে একত্রে করতে পারেন না, তেমনি ভাবেই বীজগণিতের এই চ্যাপ্টারের এই যোগ বিয়োগে আপনি মাত্রা আলাদা হলে এবং অক্ষর যদি এক হয় তাও আপনি এক করতে পারেন না। তাহলে এটা ছিল আমাদের বাস্তব উদাহরণের সাথে বীজগণিতের যোগ এবং বিয়োগ। এবার যোগ আর বিয়োগটা আমরা একটা কথা এখানে বাকি থেকে যায় যে যোগ বিয়োগ করলে কি রকম অ্যান্সারটা আসে। দেখুন, আমরা কয়েকটাকে যোগ বিয়োগ দেখাই। এরকম ধরুন আমি এরকম করতেছি, 5x² y এর সাথে আমি হচ্ছে 8x² y লিখলাম। ঠিক আছে? এটা একটা। এবার এইটা একটা যে আমি লিখলাম, এখানে আমার প্রথম শর্ত এটা যোগ বিয়োগ করা যায় কিনা। হ্যাঁ, যোগ বিয়োগ করা যায়। কেননা এখানেও যে অক্ষর এখানেও সেই অক্ষর, এখানেও যে মাত্রা এখানেও সেই মাত্রা। তাহলে অ্যান্সারটা কি হয়? আমি আগে অ্যান্সারটা লিখি। অ্যান্সার হচ্ছে 3x² y। এখন আপনি বলবেন ভাই আপনি কি করলেন, জাদুবিদ্যা করলেন নাকি? ভাই আমি জাদু করিনি। আগে আপনাকে এটা বুঝতে হবে যে আমি x² y কেন রাখলাম। ধরুন আপনার কাছে 5 টাকা আছে, আপনার আব্বু আপনাকে আরো 5 টাকা দিল, বলুন তো আপনার কাছে কয় টাকা হলো? 10 টাকা হলো। সিম্পল উত্তর। এবার দেখুন তো, আগের বারও 5 টাকার সাথেও টাকাই ছিল, এই 5 টাকার সাথেও টাকা ছিল, এই 10 টাকার সাথেও টাকা ছিল। টাকা কি পরিবর্তন হয়েছে ভাই? না। তাহলে অক্ষরও তো পরিবর্তন হয়নি। এখন আপনার কাছে যদি 5 টাকা থাকে এবং কেউ যদি আপনাকে 5টি কলম দিয়ে যায়, ধরেন 3টি কলম দিয়ে গেছে, তাহলে কি আপনি যোগ করে বলবেন আমার কাছে 8টি টাকা রয়েছে বা 8 টাকাটি রয়েছে? না তো ভাই।
আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে সংখ্যার পরের অক্ষরগুলো একই হওয়া লাগবে, মাত্রাগুলো একই হওয়া লাগবে এবং সংখ্যার পরের অক্ষর এবং মাত্রাগুলো আমরা যোগই করি বা বিয়োগই করি না কেন, সেটা হুবহু একই থেকে যায়। দেখেন টাকা, টাকা যোগ করে টাকাই যাচ্ছে। আমি যদি এখানে টাকা, টাকা বিয়োগও করতাম, যে আমার কাছে আছে হচ্ছে ৫ টাকা, আমার বোনকে আমি দিয়ে দিলাম ২ টাকা। তাহলে অ্যান্সার হইছে ৩ টাকা। কিন্তু টাকা তো টাকাই রয়েছে। টাকা তো পরিবর্তন হয়নি। টাকা টাকাই থাকবে। ঠিক সিমিলারলি এখানে আমি যোগই করি বা বিয়োগই করি না কেন, এক্স স্কোয়ার ওয়াইটা এক্স স্কোয়ার ওয়াই থাকবে। প্রথমে এটা বোঝা শেষ। এবার দ্বিতীয় কথা, আমি যোগ করব কখন, আমি বিয়োগ করব কখন। চলেন আপনাদের আপনাদের ছোট বেলাকার বাস্তবতা শিখাই। যখন আপনাকে একটা ৫ এর সাথে ৬ যোগ করতে দেওয়া হয়েছে, আপনি ৫ ৬ আল্লাহর ওয়াস্তে ১১ লিখছেন, কিন্তু আপনি জানেন এর ভিতরের কাহিনীটা কি ঘটছে? জানেন না কিন্তু। দেখুন ৫ এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আমরা আগে থেকেই শিখেছিলাম যে যার আগে কোনো চিহ্ন থাকে না প্লাস মাইনাস, তার আগে প্লাস থাকে। কেন এটা? এটা বাস্তব জীবনে এইরকম। দেখুন, জন্মগ্রহণ করার পর সকলেই আলালের ঘরের দুলাল হয়ে থাকে। কেউ তখন বাস্তবতাকে বুঝতে পারে না। অর্থাৎ আমি জন্মগ্রহণ করছি, আমিও মনে করছি যে আমি অনেক বড়লোক বাপের ছেলে, আমার তো কোনো অভাব নাই, মানে আমি প্লাস চিহ্নধারী। একটা গরিবের ঘরেও যদি ছেলে জন্মগ্রহণ করে, তার থেকেও নিম্নবর্তী ঘরেও যদি ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে, তারাও কি চিন্তা করে? আমার তো কোনো অভাব অনটন নাই, আমি একেবারে প্লাস চিহ্নধারী। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পরিস্থিতি তাকে বুঝিয়ে দেয় সে আসলে প্লাস চিহ্নধারী না আল্লাহর হস্তে সে মাইনের চিহ্নধারী। আমার কথা কি বোঝানো হচ্ছে? আপনি বুঝতেছেন? আপনারা এটা ভালো করে রিয়েলাইজ করুন। এটাই বাস্তবতা। তেমনি ভাবে ও তো কেবল জানেই না ওর সামনে কি আছে। তা জানে না মানে যে জানে না সে তো সবসময় ধারণাই করে তার সামনে প্লাস থাকে। বাস্তবের সমাজে যদি প্লাস থাকতে পারে, গণিতের সমাজে প্লাস থাকতে পারে না? পারে। এই জন্যই দেখুন, এর আগের চিহ্ন যা, এর আগের চিহ্ন তা, এই জন্য এরা যোগ হয়ে ১১ হয়েছে। বুঝেছেন? এটা গণিতের ভাষায় এরকম ভাবে বলা হয়েছে যে একই চিহ্ন হলে যোগ, একই চিহ্ন হলে যোগ, আর বিপরীত চিহ্ন হলে বিয়োগ, বিপরীত চিহ্ন হলে বিয়োগ। সহজ কথা। আরো সহজে শিখবেন এইরকম। দেখেন, আপনি কার সাথে নিজের বন্ধুত্বটা পাঠান, যার সাথে আপনার মিল রয়েছে, মহব্বত রয়েছে, তাকে আপনি বন্ধু বানান। তো ওটাই তো বললে, একই চিহ্ন মানে কি? মহব্বতওয়ালা জিনিস, মিলওয়ালা জিনিস। যার সাথে যার মিল রয়েছে তাকেই তো আপনি দোস্ত বানাবেন, তাই না? আর যার সাথে যার মিল নাই, একজন আরেকজনের বিপরীত, এখানে যদি প্লাস থাকে আর এখানে যদি মাইনাস থাকে, আপনি এখানে বিয়োগ করতেন না? করতেন কিনা? অবশ্যই করতেন। তো সেটাই তো বুঝাচ্ছি। যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আপনি বিয়োগ করবেন। মহব্বত নাই তাহলে আপনি কি ওকে বন্ধু বানাবেন নাকি? অবশ্যই না। এটাই তো বাস্তবতা। আচ্ছা সবই ঠিক আছে। এবার কথা হচ্ছে চিহ্ন দেওয়া লাগে তো একটা। এখন দেখুন, আপনি যখন ৫ এবং ৬ যোগ করে অ্যান্সার নামাচ্ছেন ১১, এটাকেই যদি এমনভাবে দেওয়া যেত ৬ - ৫, তখন আপনি লিখতেন ১। কিন্তু এদের সামনে কি কোনো চিহ্ন নাই? নাই মানে প্লাস আছে। নাই মানে প্লাস আছে। তবে প্লাসটা তো এমনি আসে নাই। প্লাসটা আপনার এখান থেকে এসেছে। কিভাবে দেখুন? ৫ এর আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন, ৬ এর আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন। এবার জোড় যার মূল লোকতার শুনেছিলেন তো? নাকি ভুলে গিয়েছেন? শুনেছেন তো? তাহলে ৬ বড় ৬ এর সামনে প্লাস, তাহলে অ্যান্সার এরকম প্লাস। এবার এখানেও জোড় যার মূল লোকতার। ৫ এর আগে মাইনাস চিহ্ন, ৬ এর আগে কিচ্ছু নাই মানে প্লাস চিহ্ন। তাহলে জোড় কার? ৬ এর। তাহলে মূল্যকও হচ্ছে ৬ এর। এজন্য 1 এর আগে প্লাস 1। এবার যদি এটাকে একটু উল্টায় দিতাম -5 প্লাস 6, এবার কিন্তু অ্যান্সার হইতো, দেখেন এইভাবে, -6 প্লাস 5, তাহলে অ্যান্সার হতো কিন্তু -1। কেননা জোর 6 এর, তাহলে মূল্যকও কি 6 এর। 6 এর আগে মাইনাস, তাহলে অ্যান্সারের আগেও কি মাইনাস। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর এগুলো হচ্ছে তার নিজস্ব সম্পত্তি। যেমন করে প্রত্যেকের একটা করে সম্পত্তি থাকে, সংখ্যারও নিজস্ব সম্পত্তি হলো তার সামনের চিহ্নগুলো। এই চিহ্নগুলোর কারণে সে কারোর সাথে যোগ হয়, আল্লাহর হস্তে কারোর সাথে আবার বিয়োগ হয়। আশা করি বুঝছেন। তো এটা বুঝা থাকলে আমরা এটাই এখন বুঝবো। এবার দেখুন, এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আমরা বুঝবো তার চিহ্নগুলো দেখে। এর আগে মাইনাস চিহ্ন কিছু নাই মানে প্লাস চিহ্ন। চিহ্নগুলো আলাদা না এক? আলাদা। তাহলে আলাদা হলে আমাদেরকে বিয়োগ করতে হবে। এবার আমি যদি বিয়োগ করি, আজীবনে বিয়োগ করা শিখাচ্ছেন। ৮ থেকে ৫ বাদ দাও। আপনি কি ৫ থেকে ৮ বাদ দেওয়া শিখছেন নাকি? শেখেননি তো। তাহলে আপনি যা শিখছেন সেটাই শিখুন। ৮ থেকে ৫ বাদ দিন। ৫ বাদ দিলে হয় ৩। এবার বুঝুন, ৮ বড় না ৫ বড়? ৮ বড়। তাহলে জোড় যার মূল্যক তার। তাহলে ৮ এর আগে মাইনাস, তাহলে অবশ্যই অ্যান্সারের আগেও আমাদের মাইনাস হবে। এবার এখানে একটা হিডেন কথা থেকে যায়। কোন হিডেন কথা? যদি দুটাই একই হয়, ধরেন এইরকম -x² আবার -5x²। এবার আপনি কি করবেন? যোগ না বিয়োগ? সবার আগে এটারে যোগ করতে হবে। কেননা এর আগেও মাইনাস চিহ্ন, এর আগেও মাইনাস চিহ্ন। তাহলে চিহ্নগুলো এক আমি যোগ করব। যোগ করে আমি 10x² নামাই দিব। এবার কথা হচ্ছে আমি চিহ্ন কি দেব? দেখেন তো চিহ্ন কি দেব? দুইটাই সমান না? আপনি একটা চিহ্ন নিলেই হচ্ছে। মাইনাস, এই তো হয়ে গেল। আরেকটা হিডেন কথা কি? এই একই জিনিসটা যদি এরকম থাকতো যে 5x² -5x², তাহলে অ্যান্সার কি হতো? আপনাদের কি বলেছি? আপনি যোগ করেন বা বিয়োগ করেন, সবসময় কি চিহ্ন
যাই হোক না কেন অক্ষর আর মাত্রাগুলো একই থাকে। এবার 5 থেকে 5 বাদ দিলে অ্যান্সার কত? 0। 0 এর সাথে যে কোনো কিছু গুণ করা মানে 0, অর্থাৎ এই দুটো এইভাবে কেটে যাবে। আশা করি অক্ষরের যোগ বিয়োগটা আপনারা অনেক সুন্দরভাবে ক্লিয়ার করেছেন। কোনটার ক্ষেত্রে? পদের ক্ষেত্রে। আমরা কিন্তু এখনো বীজগণিতের রাশির ক্ষেত্রে যোগ বিয়োগটা ক্লিয়ার করিনি। আশা করি এই পর্যন্ত সবাই অনেক ভালোভাবেই সম্পন্ন করেছেন। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। কেননা এতক্ষণ ক্লাস করলে আর মোটিভেশন যদি না দেই, কিছু কথা যদি না বলি, সেই ক্লাসের মাহাত্ম্যটা, তাৎপর্যটা আপনাদের মনের ভিতর এত সুন্দরভাবে গেঁথে থাকবে না। কেননা আমরাও তো স্টুডেন্ট, আমরাও তো ক্লাস করি। এক লাগাতার ক্লাস করলে নিজের ব্রেন কাজ করে না। কিছু, কিছু সময় কিছু কথা আছে যেগুলো ব্রেনকে একেবারে ঠিকঠাক করে দেয়। দেখুন, এই কথাগুলো কিরকম? আসলে আপনি অন্যের কথায় নিজেকে ছোট করা বাদ দিয়ে দিন। কেননা তারা তো আর জানে না আপনি হচ্ছেন বীজগণিতের সেই অজ্ঞাত চলক যার মান দেখে একটা সময় তাদের পড়বে না চোখের পলক। আজকে হয়তো সময়, পরিবেশ, পরিস্থিতি, পরীক্ষার খাতা আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে পরিমাপ করতেছে। কেউ বা বলতেছে আপনি 50 এর বেশি পাবেন না। কেউ বা ভাবতেছে আপনি 80 পাওয়ার যোগ্যতাই রাখেন না। কিন্তু আপনি কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবক নন ভাই, যে যার মান আজীবনের জন্য ফিক্সড। আপনি হচ্ছেন সেই অজ্ঞাত চলক যার মান আজকেও অজানা। এবং সময়, পরিবেশ, পরিস্থিতিতে এই চলক নিজের মানটাকে এতটাই বাড়াতে পারে যতটা বাড়ালে সমালোচকেরা ক্যালকুলেটর চেপেও আপনার মান বের করতে পারবে না। এই জন্য আপনি ধীরে ধীরে করে নিজের উপর একটু সময় দিন, নিজে একটু ধীরে ধীরে করে আগান। অন্য কেউ কি বলছে এটা দেখার আপনি সময় দেন না। অন্যের সফলতা দেখে তো আর আপনার সফলতা হবে না। আপনি নিজে প্রতিনিয়ত কতখানি গেইন করছেন এটার উপরই তো সবকিছু ডিপেন্ড করে। ঠিক না? দেখুন, এই কথাটা ভালো করে বুঝুন। সময়ও কিন্তু সুযোগ বুঝেই মানুষকে সুযোগ দেয়। আর সেই সময় যদি আপনি ভয়ে থাকেন বা হীনমন্যতায় কাজ করাই বন্ধ করে দেন, তাহলে সময়ের দেওয়া সুযোগ কেউ বুঝুক আর না বুঝুক, আপনি কিন্তু বুঝবেন না। আর সুযোগ কিন্তু আপনাকে খুঁজবে না। হ্যাঁ, এটা আমি বলি। এই জন্যই ধৈর্য ধরলে হিরে, না হলে থাকবেন কয়লার ভিড়ে। এটাই বাস্তবতা ভাই। যে ধৈর্য ধরতে শিখে গেছে সে একদিন না একদিন হিরে হয়েই বেরিয়ে আসবে। আর যে ধৈর্য ধরল না সে তো কয়লার ভিড়েই মানুষের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে দিবে। এটাই তো একেবারে কঠিন কথা, এটাই তো একেবারে বাস্তবতা যেটা আপনার আমার জীবনে এবং যত মানুষ ছিল যারা সফল ব্যক্তি, বিফল ব্যক্তি সবার জীবনে এটা ঘটে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা এখন আমি বলব, শুনুন মনোযোগ দিয়ে। আজকে যারা অবহেলাতেও দিচ্ছে না আপনাকে দাম, সংখ্যা দিয়ে মাপতে চাচ্ছে আপনার কঠিন নাম, একদিন তারা আসবে ঠিকই সময় সুযোগ এলে, একদিন তারা বুঝবে ঠিকই আপনি সফল হলে। আজকের এই কঠিন সময় একদিন হবে শেষ, ধৈর্য ধরে লড়ে গেলেই তো গর্ব করবে দেশ। এটাই বাস্তবতা ভাই। আপনি পারবেন। শুনেন, নিজেকে অন্য কাউকে পরিমাপ করতে দিয়েন না। আপনি কেমন তা অন্যের কাছে শুনিয়েন না। আপনি কেমন তা অন্যের কাছে শোনার দরকার নাই। আপনি নিজেরটা শোনেন, নিজের স্বপ্নগুলোকে গড়েন। ঠিক আছে? আল্লাহর পথে চলেন এবং নিজের পরিবর্তনটাকে গুনেন। হ্যাঁ, আপনার দ্বারাই হবে। ইনশাআল্লাহ আপনার দ্বারাই হবে। চলুন আমরা আমাদের মূল কথাতে চলে যাই। আশা করি আমার কথাগুলো যদি আপনাদের কারো খারাপ লাগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ চলুন আমরা আমাদের সেই টপিকে চলে যাই যেটা লাস্ট টপিক। এটা হচ্ছে রাশির যোগ বিয়োগ। রাশির যোগ ও বিয়োগ। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে রাশির যোগ এবং বিয়োগ। তো রাশির যোগ এবং বিয়োগটা কি রকম? দেখুন, আমরা যখন একটা রাশির সাথে আরেকটা রাশির যোগ বিয়োগ করতে চাই তখন কোনো শর্ত লাগে না। কোনো শর্তই লাগে না। আমরা যোগ বিয়োগ আকারে বসাইতে পারি। যেরকম ধরেন আমি এরকম একটা রাশি লিখছি y, ঠিক আছে? তার সাথে এটা একটা রাশি না, একটা রাশি। এটা ধরেন আমি বললাম এটা a রাশি। একটা b রাশি লিখলাম। b রাশি এরকম x স্কয়ার y মাইনাস 5 এন এক্স, ঠিক আছে, লিখছি। এখন আমাকে প্রশ্নে বলছে এ প্লাস বি করো। তাহলে আমি কি করব? আমি যে রাশিগুলো আছে সেগুলো শুধুমাত্র যোগ আকারে বসায় দিব। কোনো সমস্যা নেই। এখন এর অ্যান্সার কি হবে দেখেন। রাশির যোগ বিয়োগ করতে গেলেও আমাদেরকে পদের যোগ বিয়োগই অ্যাপ্লাই করতে হবে। এটার মিল রয়েছে, তাহলে এটার যোগ বা বিয়োগ হবে। এটাকে প্লাস চিহ্ন, এটাকে প্লাস চিহ্ন, তাহলে এটা যোগ হবে। এটাকে 5, এর কিছু নয় মানে 1, 5 আর 1 6, এক্স স্কয়ার ওয়াই। চিহ্ন কি হবে? 5 এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস। আর এটার যেহেতু কোনো কিছু নাই তাহলে আমরা অ্যান্সার এইভাবেই রেখে দিব। মানে যেইটা যোগ বিয়োগ করা যায় সেটা যোগ বিয়োগ করব, যেটা করা যায় না সেটা যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রেখে দেওয়াই হচ্ছে রাশির যোগ এবং বিয়োগ। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি তো খালি যোগ বুঝালাম, যদি এখানে বিয়োগ হয়ে যেত, একই প্রশ্নে যদি এরকম বিয়োগ হতো 5x স্কয়ার y আর b এর মান হচ্ছে x স্কয়ার y মাইনাস 5 n x, তাহলে কি হতো? এখানে টুইস্ট এন্ড টার্ন।
বীজগাণিতিক রাশির যোগ বিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে যদি বিয়োগ চিহ্ন আসে তবে দ্বিতীয় রাশির সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ a মাইনাস বি যদি আপনাকে করতে দেয় তাহলে a কি 5x² y আর মাইনাস বিটা কি x² y মাইনাস 5nx। তাহলে এখানে সব চিহ্নই আপনার পরিবর্তন হয়ে যাবে, কিছু নয় মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে আর মাইনাসটা আল্লাহর হস্তে প্লাস হয়ে গেছে। এখন এটার বাস্তবতা কি, আমরা তো শুনেছিলাম ভাই গরিব যেদিকে যায় সেদিকে সাগরের পানিও নাকি শুকিয়ে যায়, এখানেও ঠিক তাই হচ্ছে। দেখুন মাইনাস মানে আমরা তো আগেই শিখে এসেছি গরিব, গরিব যেদিকেই যাচ্ছে সাগরের পানিও শুকিয়ে যাচ্ছে, প্লাস ওয়ালাটা মাইনাস হয়ে যাচ্ছে আর মাইনাস ওয়ালাটা প্লাস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন আমি কিছু অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো আপনারা করে নিয়ে আসবেন। নাম্বার 1, 5x² y মাইনাস 9x² y প্লাস 9x² y। নাম্বার 2, 4a³ b² c মাইনাস 3a³ b² c প্লাস 4a³ b² c। নাম্বার 3, এটি লাস্ট অঙ্ক, আর দিব না। একটা একটা রাশি দেওয়া আছে n³ মাইনাস y³ প্লাস 3xy, আর বি একটা রাশি দেওয়া আছে r³ মাইনাস n³ প্লাস y³ প্লাস 3xyz। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে a প্লাস বি ও a মাইনাস বি এর মান বের করে নিয়ে আসা। আজকে এই পর্যন্তই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।